আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় বৈদ্যুতিক আবেশ। এখন বৈদ্যুতিক আবেশটা আমরা কেন জানব? কারণ প্রথমে আমরা একটা পরীক্ষা দেখছিলাম, সেটা হচ্ছে যখন আমরা চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়াই, তখন যদি কাগজের ছোট ছোট টুকরাকে ওই চিরুনির একটু দূরত্বে রাখা হয়, তো ওটা চিরুনিকে আকর্ষণ করে। তো এই ঘটনাটা আসলে কেন ঘটে? এই ঘটনা যদি ঘটতে হয়, তাহলে যদি ধরলাম আমরা মাথায় চুল আঁচড়ানোর ফলে চিরুনিতে নেগেটিভ চার্জে আহিত হয়েছে আর এইটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে তো এই ঘটনাটা ঘটবে, মানে আকর্ষণটা হবে। কিন্তু কাগজ কি আসলে পজিটিভ চার্জ? ছোট ছোট কাগজ কিন্তু আসলে হচ্ছে তোমার মূলত নিরপেক্ষ একটা বস্তু। ঠিক আবেশ বোঝার জন্য আমরা দুইটা গোলক নিতে পারি। এমন গোলকের ভিতরে পজিটিভ এবং নেগেটিভ চার্জ উভয়ই উপস্থিত আছে। আর আরেকটা ধাতব পাত নিলাম, এইটা ধরো সম্পূর্ণটাই পজিটিভ চার্জ আছে এবং অনেকগুলো পজিটিভ চার্জ আছে। এখন এই পজিটিভ চার্জ যুক্ত এই পাতটাকে যদি আমরা এই গোলকের কাছে নিয়ে আসি, তাহলে এই পজিটিভ চার্জগুলোকে বিকর্ষিত করে এরকম দূরে সরিয়ে দিবে, আর নেগেটিভ চার্জকে ও কাছে টেনে নেবে। তখন এই গোলকটি নেগেটিভ চার্জে আহিত হবে। তো এখন আমরা এই জিনিসটা কাগজ এবং চিরুনির ক্ষেত্রেও দেখতে পারি। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর ফলে এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তোমার নেগেটিভ চার্জে আহিত হবে চিরুনিটা। আর কাগজটার ভিতরে, কাগজের ধরো এই টুকরার ভিতরে পজিটিভ এবং নেগেটিভ চার্জ উভয়ই উপস্থিত আছে। তো যখন এই নেগেটিভ চার্জ যুক্ত চিরুনিকে যখন কাগজের টুকরা কাছে আনবা, তখন নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে আকর্ষণ করবে আর এই নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে দেবে। তখন এই কাগজের টুকরার অবস্থাটা হবে এমন, পজিটিভ চার্জগুলো কাছে আর নেগেটিভ চার্জগুলো সব এরকম দূরে সরে যাবে। তো এটাই মূলত হচ্ছে বৈদ্যুতিক আবেশ। আরেকটা জিনিস হচ্ছে, বর্ষাকালে স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো ঠিকভাবে কাজ করে না কেন? তো এটার মূল কারণ হচ্ছে, বর্ষাকালে তোমার জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশি থাকে, আর এই স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো করার জন্য একটা শুষ্ক পরিবেশের দরকার হয়। ওখানে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে পরীক্ষাটা করা যায় না। ওই বৈদ্যুতিক চার্জগুলো তোমার খুব বেশি পরিমাণে হচ্ছে স্থায়ী হয় না। অর্থাৎ স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো করার জন্য বৈদ্যুতিক চার্জগুলো জমে থাকার দরকার হয়, কিন্তু যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে ওই বৈদ্যুতিক চার্জগুলো জমে থাকতে পারে না। এজন্যই মূলত বর্ষাকালে স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো সঠিকভাবে কাজ করে না। এখন আমরা দেখব তড়িৎবীক্ষণ যন্ত্র, অর্থাৎ ইলেকট্রোস্কোপ। এই যন্ত্রটা দিয়ে 3 ধরনের এক্সপেরিমেন্ট করা যায়। একটা হচ্ছে চার্জের আহিতকরণ, চার্জের প্রকৃতি নির্ণয় করা, চার্জের আবেশ। প্রথমে আমরা ইলেকট্রোস্কোপের গঠনটা দেখব। উপরে একটা ধাতব পাত থাকবে, আর সেই ধাতব একটা দণ্ড থাকবে। ধাতব দণ্ডের একদম শেষ প্রান্তে থাকবে সোনার পাত, অর্থাৎ এটাও একটা পরিবাহী। এখানে তোমার প্লাস অথবা মাইনাস চার্জ থাকতে পারে। আর এই ধাতব পাতটাকে একটা গ্লাস বা বোতলের ভিতরে রাখা হয়েছে, যেটা একটা স্টপ কর্ক অর্থাৎ সিপি দ্বারা তোমার আটকিয়ে দেওয়া হয়েছে, যেন ভিতরে কোনো জলীয় বাষ্প না থাকতে পারে। প্রথমে আমরা যেটা বলছি যে স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো করার জন্য আমাদের একটা শুষ্ক পরিবেশের দরকার হয়, যার কারণে কিন্তু এই সিপিটা লাগানো হয়েছে। তো প্রথম পরীক্ষা আমরা দেখব চার্জ আহিতকরণ। এক্ষেত্রে আমরা দুইটা দণ্ড এখানে নিয়েছি। এই প্রথমে প্লাস দণ্ডটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, ধাতব পাত সম্পূর্ণটাই প্লাস চার্জে আহিত হয়ে যাবে। তো এটা সম্পূর্ণই তোমার তখন প্লাস চার্জ হয়ে যাবে। আর এই নেগেটিভ চার্জের এই পাতটাকে যদি এখানে নিয়ে যাই, তো সম্পূর্ণটাই এখানে তোমার নেগেটিভ চার্জ হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে চার্জের প্রকৃতি বের করা। এক্ষেত্রে প্রথমে আমাদের এই যে সোনার পাতের এখানে কোনো নির্দিষ্ট একটা চার্জ রাখতে হবে। সেটা আমরা ধরলাম এখানে পজিটিভ চার্জ আমরা রাখলাম। রাখার ফলে আমরা যখন এই
নেগেটিভ পাতটাকে এখানে নিয়ে যাব, তখন যদি এই দুইটা পাত কাছাকাছি চলে আসে অর্থাৎ আকর্ষণ করে, তাহলে বুঝতে হবে যে এখানে নেগেটিভ পাত রাখা হয়েছে। আর যদি একটা পাত নিয়ে যাওয়ার ফলে এই সোনার দুইটা পাত এরকম দূরে চলে যায়, তাহলে বুঝতে হবে যে যেই পাতটা আমরা এখানে নিয়ে আসছিলাম ওই পাতটার ভিতরে পজিটিভ চার্জ আছে। এবার আমরা দেখব চার্জের আবেশ। যখন একটা পাতকে আমরা এই ধাতব পাতের কাছাকাছি নিয়ে যাব, কিন্তু ধাতব পাতকে স্পর্শ করাবো না, ধরো এই অবস্থানে আমরা একটা পাতকে এভাবে রাখলাম, এর ভিতরে পজিটিভ এবং নেগেটিভ উভয় চার্জ আছে, তাহলে হবে এই ধাতব পাতের ভিতরে নেগেটিভ চার্জগুলো জমা হবে, আর তোমার পজিটিভ চার্জগুলো সব এই সোনার পাতের এখানে জমা হবে। এখানে যেহেতু দুইটাই তোমার পজিটিভ চার্জ থাকবে, সেহেতু সমধর্মী চার্জের কারণে এই দুইটা পাত পরস্পর থেকে দূরে সরে আসবে। এবার আমরা দেখব বৈদ্যুতিক বল। বৈদ্যুতিক বল দেখতে হলে অবশ্যই কুলম্বের সূত্রটা আমাদের বুঝতে হবে। স্থির আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি স্থির আধানের মধ্যে এ একটা স্থির আধান প্লাস কিউ, আর একটা হচ্ছে মাইনাস কিউ। যদি এই অবস্থায় দুইটি আধান থাকে তাহলে এটা হচ্ছে আকর্ষণ, আর এটা প্লাস, আর এটাও যদি প্লাস হয় তাহলে বিকর্ষণ। তো আকর্ষণ বা বিকর্ষণ দুইটাই হতে পারে, তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা সূত্রের গাণিতিক রূপটা একটু লেখার চেষ্টা করি। দুটি স্থির আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ এফ তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক আধান Q1 Q2 তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই Q1 এবং Q2 এই চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R, এর বর্গের ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে এর গাণিতিক রূপ। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনি, সেটা হচ্ছে কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখন এই কে এর মানটা কি? এই কে সমান আসলে 1/4 পাই এপসাইলন নট, এটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এই মানটা আমাদের মনে রাখতে হবে এবং ম্যাথ করার ক্ষেত্রে বারবারই আমাদের এই মানটা কাজে আসবে। এই সূত্র সম্পর্কে একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই আধানদ্বয়ের মাঝে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, এটা অবশ্যই সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আর ধরা যাক এক পাশে আমরা একটা গোলক রাখলাম, এর ভিতরে সম্পূর্ণ পজিটিভ চার্জ আছে, আর অন্য পাশে আর একটা গোলক রাখলাম, এটার ভিতরে নেগেটিভ চার্জ আছে, এর মাঝে আকর্ষণ বল ক্রিয়া করবে। এখন এখান থেকে এইটুক দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এই গোলকের ব্যাসার্ধ ধরলাম 5 সেন্টিমিটার। তাহলে আমাদের যে আর এর মান, এটা কিন্তু শুধু 10 সেন্টিমিটার হবে না। এই সূত্রে আমাদের যে আর এর মান, এই আর এর মানটা এই কেন্দ্র থেকে আর এই কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা নিতে হবে, অর্থাৎ 5+10+5, অর্থাৎ তখন এই আর এর মান আসবে 5+10+5 = 20 সেন্টিমিটার। কখনো যদি প্রশ্নে আমাদের এইভাবে একটা দুই পাশে দুইটা গোলক দেওয়া থাকে এবং তাদের ব্যাসার্ধর মান উল্লেখ করা থাকে, তাহলে অবশ্যই
কেন্দ্র থেকে তাদের যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্ব নিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে। এখন আমরা কুলম্বের সূত্র রিলেটেড কিছু ম্যাথ দেখব। এগুলো বইয়ের উদাহরণের ম্যাথই। একটি 1 কুলম্ব চার্জ এবং একটি -1 কুলম্ব চার্জ 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। দুটি চার্জের ভিতরে বল কতটুকু? অর্থাৎ +1 কুলম্ব বল আর এদিকে -1 কুলম্ব বল, এর মাঝের দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে এর মধ্যবর্তী বল F সমান কত? আমরা সূত্রটা লিখি। F সমান K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই R স্কোয়ার। Q1 এর মান হচ্ছে 1 কুলম্ব, Q2 এর মান -1 কুলম্ব, আর R এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। আর K এর মান আমরা দেখছি 9 × 10⁹। তাহলে K এর মান 9 × 10⁹, 1 ইন্টু 1 ডিভাইড বাই, এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 0.1 স্কোয়ার। তখন এর মান আসে 9 × 10⁻11 বলের একক নিউটন। এখানে কতটুকু বল ক্রিয়া করে, তো এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা এই কাজ করব। কিন্তু এখানে যদি বলা থাকে যে কতটুকু আকর্ষণ বল ক্রিয়া করতেছে, তখন আমরা এখানে সামনে মাইনাস নিয়ে এই পুরোটার মান মাইনাস নিতে পারি। আর আসলে এখানে মাইনাস নিলেও খুব ভুল কিছু হবে না। যদি তোমার শুধু বল বলা থাকে তো সেক্ষেত্রে তুমি এখানে মাইনাস নিতেও পারো। এখানে মাইনাস প্লাসের জন্য তোমার খুব বেশি সমস্যা হবে না। পরের প্রশ্ন, একটি +9 কুলম্ব এবং +16 কুলম্ব চার্জ 1 মিটার দূরে রাখা হয়েছে। এখন তৃতীয় একটি চার্জ +q এমনভাবে দুটি চার্জের মাঝখানে রাখো যেন সেটি কোনো বল অনুভব না করে। অর্থাৎ একটা নিরপেক্ষ অবস্থা যেন তৈরি করে, সেভাবে রাখতে হবে। দুইটা চার্জ, এই পাশে +9 কুলম্ব চার্জ, এই পাশে +16 কুলম্ব চার্জ 1 মিটার দূরত্বে রাখা হয়েছে। অর্থাৎ এইটাও পজিটিভ, এটাও পজিটিভ, দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে, এদিকে ঠেলবে। আর এর মাঝে +q এমনভাবে রাখা হয়েছে যেন কোনো বল অনুভব না করে। এটা তখনই বল অনুভব করবে না যখন এই +qকে এমন একটা অবস্থানে রাখবো যে অবস্থানে রাখলে এই 9 কুলম্ব আর এই কিউ মিলে যেই বলটা দিবে, এই 16 কুলম্ব আর কিউ মিলে সেই বলটা দিবে, তখনই এটা কোনো বল অনুভব করবে না। তো ধরি আমরা এটা 9 কুলম্ব থেকে x পরিমাণ দূরত্বে রাখা হয়েছে, তাহলে 16 কুলম্ব থেকে এর দূরত্বটা হবে 1 - x। তাহলে আমরা শর্ত অনুযায়ী বললাম কি, এমন একটা দূরত্বে রাখবো যেন 9 কুলম্ব আর কিউ সমান বল দেয়। তাহলে 9 কুলম্ব আর কিউ যে বলটা দিবে হচ্ছে k × 9 × কিউ ডিভাইডেড বাই, এখানে 9 কুলম্ব আর কিউ এর মাঝে দূরত্ব হচ্ছে x, তাহলে x² সমান 16 কুলম্ব আর কিউ এর ভিতরে বল k × 16 × কিউ ডিভাইডেড বাই 1 - x হোল স্কোয়ার। এখানে আমরা কে কাটা, তাহলে কিউ কাটা 9 × 1 - x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x² × 16। এখান থেকে x এর মান একটা আসে +7/3/7, আরেকটা আসে -3। তো আমরা দূরত্ব এই -3টাকে উপেক্ষা করব, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে x এর মান যদি +3/7 অথবা 0.043 এই মানটা নেই, এই দূরত্বে যদি আমরা +q চার্জটাকে রাখি, তাহলে এই +q কোনো বল অনুভব করবে না। এরপরে আমরা দেখি, হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটি প্রোটন এবং বাইরে একটি ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ +1.6 × 10⁻19 কুলম্ব, ইলেকট্রনের চার্জ এটা নেগেটিভ। যদি
নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কক্ষপথের দূরত্ব এত হয়, তাহলে আকর্ষণ বল কতটুকু? আচ্ছা, ধরি একটা হাইড্রোজেন পরমাণুর গঠন, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 10⁻⁹ কুলম্ব। আর এই নিউক্লিয়াসের ভিতরে যেহেতু প্রোটন থাকে, অর্থাৎ এটার চার্জ হচ্ছে +1.6 10⁻⁹ আর এর মাঝের যে দূরত্ব সেটা হচ্ছে আর। এই আর এর মান 0.5 ইন্টু 10⁻⁻8, এই মানটা। তাহলে বলছে কতটুকু আকর্ষণ বল। এখন আকর্ষণ বল যেহেতু বলছে, তাহলে আমাদের প্লাস এবং মাইনাস এটা নিতে হবে। যদি মাইনাস মান আসে তাহলে সেটাই হচ্ছে তার আকর্ষণ বলের মান। এফ সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। কে এর মান জানি 9 ইন্টু 10⁹ আর Q1 এর মান -1.6 10⁻⁹ আর Q2 এর মান +1.6 10⁻⁹ আর আর এর মান দেওয়া আছে 0.5 ইন্টু 10⁻⁸ তার স্কোয়ার। তো এখানে নেগেটিভ একটা মান আসবে, তো নিউটন যে মানটা আসবে সেটাই হচ্ছে এই আকর্ষণ বলের মান।